নমস্কার। অঙ্গনার অঙ্গনে, হ্যাঁ, আপনাদের ভালো লাগার এই অনুষ্ঠানটির আরও একটি পর্ব নিয়ে কিন্তু আমি হাজির হয়ে গেছি। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো আমরা, অর্থাৎ আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যেটি আমাদের প্রায় প্রত্যেক নারীদের কাছেই ভীষণভাবে আকর্ষণীয়। ইতিমধ্যে অনেকেই হয়তো আন্দাজ করতে পেরেছেন বিষয়টি নিয়ে। তাও বলে দিই, আজকে কিন্তু আমরা কথা বলবো সৌন্দর্য এবং সেই সৌন্দর্যকে আরও একটু বেশি করে বাড়িয়ে তোলার জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে মেকআপ। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে যার সাথে কথা বলবো এবং যার কাছ থেকে বিভিন্ন তথ্য আমরা জানবো, তিনি হচ্ছেন লিপা হাসান, বিউটি এক্সপার্ট এবং তার সাথে মেকআপ আর্টিস্ট তো অবশ্যই, এবং সেই সাথে অত্যন্ত ভালো মনের একজন মানুষ, গর্জিয়াস বিউটিফুল আমাদের লিপা হাসানকে আজকে আমরা আমাদের সাথে পেয়েছি। লিপা, ওয়েলকাম তোমাকে। নমস্কার দিদি। প্রথমেই বলি, ভীষণ 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 সুন্দর লাগছে দেখতে। এটা অ্যাজ ইউজুয়াল ব্যাপার, সবসময় যখনই তোমাকে দেখি একদম সবসময় সুন্দর গোছানো। হ্যাঁ, এটার পেছনে লিপা মানে কারণটা কি? মানে এত সুন্দর করে মানে সবসময় এইভাবে নিজেকে রাখবো, সেই ধরনের একটা কোনো বিষয় রয়েছে, দৃঢ়তা রয়েছে মনে? সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি মনে করি যে আমি যতটুকু নিজেকে সুন্দর রাখবো ততটুকু অন্যকে সুন্দর রাখতে পারবো। বাহ, দারুণ। তো আমার সুন্দর রাখার বিষয়টা হচ্ছে তাদেরকে নিয়ে যদি আমি নিজে সুন্দর থাকি তাহলে আমি তাদেরকে আরো বেশি সুন্দর করতে পারবো। একদম সত্যি কথা, কেননা নিজে যদি আমি ঠিক সেভাবে না রাখি, আমার মানসিকতাটাও সেই অর্থে সেভাবে গড়ে উঠবে না। লিপা, একটা প্রশ্ন একটু অন্য ধরনেরই বলতে পারি, কিন্তু আমার মনে ভীষণভাবে নাড়া দিচ্ছি এই কারণে। একটা ছোট্ট গল্প, দুদিন আগে আমার একটা বান্ধবীর সাথে আমার দেখা হয়েছিল, বুঝেছো তো? ও আমাকে বলছিল যে, আমি বলছি দেখেছি একটু উস্কো খুস্কো হয়ে আছে, খুব একটা মানে খুবই না, অথচ জব করছে। তো আমি বলছি, কি রে কেমন আছিস? এই তো, বললো এই তো চলছে। তো আমি বললাম, কোনো মানে প্রবলেম বা কিছু কি? কোনো এইভাবে ছিলি, তুই তো আগে বেশ সাজগোজ করতি। তখন ও আমাকে রিপ্লাই দিল যে, এই কি বয়স হয়ে গেছে, এখন আর কি সাজগোজ। এই যে বিষয়টা, ধরো এটা কিন্তু আমাদের অনেকের মধ্যেই রয়েছে, মহিলাদের ক্ষেত্রেও যারা, অনেকের মধ্যেই রয়েছে যে একটা বয়সের পর আর কি সাজগোজ করব, সৌন্দর্যকে ধরে রাখার একটা মানসিক কোথাও যেন আমরা একটা নেগেটিভিটি আমরা দেখতে পাই। তুমি কি বলবে এই বিষয়ে? এটা নিয়ে আমি একটা কথাই বলতে চাই দিদি, যে এই যে আমার বয়স হয়ে গেছে, এই যে কথাটা, এটাই কিন্তু হচ্ছে নিজের সেলফ কনফিডেন্টটা হারিয়ে দেয়। একদম। আমি যখনই ভাববো যে আমার বয়স তো হচ্ছে শুধুমাত্র একটা নাম্বার, আমি মনে করি। তো আমি যখনই মানে আমার একটা দিক আমি তোমাকে বলছি, আমার যখনই মন খারাপ হয় তখন আমি মেকআপ করি। আচ্ছা। তখন মনে হয় আমি স্কিন কেয়ার করি, রূপচর্চা করি, আমার মনে হয় আমি সুস্থ হয়ে গেছি। তো মানুষ যখনই ভাববে যে আমার বয়স হয়ে গেছে, আমি কেন আর রূপচর্চা করব, কেন মেকআপ করব, সেটা অনেক ভুল। আমি এটা বলবো যে কোনোদিনও এই জিনিসটা মনে আনতে দিই। সবচেয়ে নিজের একটা মানুষের, একটা মেয়ে মানুষের সবচেয়ে বড় সেলফ কনফিডেন্ট হচ্ছে তার সৌন্দর্য। সে যত নিজেকে সুন্দরভাবে দেখবে, সুন্দরভাবে গুছিয়ে রাখবে, পরিপাটি রাখবে, দেখবে তার কোনো কষ্ট বা কোনো কিছুই তার ফিল হবে না যে আমার বয়স হয়ে গেছে বা আমি এখন এটা করতে পারবো না। কেন করতে পারবো না? সব বয়সেরই একটা সব কোন বয়সে তোমাকে কিরকম ভাবে থাকতে হয় সেটা দেওয়া আছে। তোমার যখন বয়স 35 হয়ে যাবে তখন তুমি অবশ্যই 18 ইয়ারের মেকআপ তুমি করবে না। ওই সময় তুমি কিরকম ভাবে নিজেকে গুছিয়ে রাখবে, পরিপাটি করে রাখবে, সেটারও কিন্তু একটা সিস্টেম আছে। তো এটা আমি মনে করব যে এটা মনে করা খুবই ঠিক না। আমি মনে করব সেলফ কনফিডেন্ট হারাই। আমি মনে করব যে সবসময় মনে রাখা দরকার যে রূপচর্চা, সাজগুজ এগুলি হচ্ছে জীবনের একটা সুখে রাখার একটা অংশ, একটা আমাদের নারীদের ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্বপূর্ণ অংশ। শুধুমাত্র কিন্তু এখন মহিলারা না, সবাই, ছেলেরাও ভীষণভাবে কিন্তু এই বিষয়গুলোতে সচেতন। আচ্ছা লিপা, এই যে তুমি বলছিলে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বা বিভিন্ন জায়গা বলবো না এই মুহূর্তে, বয়সের কথাই বলবো, বয়সের সাথে সাথে আমাদের সাজের ধরনটাও অনেকটা পাল্টায়। সেই সাথে আরেকটা বিষয় রয়েছে, আমাদের সিজনের একটা বিষয় রয়েছে। ধরো গ্রীষ্মকালে একরকম আমাদের ত্বকের চুলের যত্ন নিতে হয়, বর্ষাকাল, আচ্ছা এই মুহূর্তে আমরা বর্ষাকালের কথাই বলি, ধরো বর্ষাকালে চুলের প্রবলেমটা কিন্তু ভীষণভাবে দেখা যায়। তো সেই প্রবলেম থেকে আমরা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে মানে নিষ্কৃতি পেতে পারি?
আচ্ছা, প্রথমত হচ্ছে আমাদের নিজেকে নিজে একটু বুঝতে হবে। ধরো তোমার বা আমার ভীষণ পরিমাণ চুল ঝরছে, তো আগে আমাকে আমার নিজের চুলটা নিয়ে একটু পড়াশোনা করতে হবে, কনসালটেশন করতে হবে নিজের সাথে। প্রথম ব্যাপার হচ্ছে আমাকে দেখতে হবে যে ব্যাপারটা কিসের থেকে হচ্ছে। অনেক সময় দেখা যায়, আমি দুটো কথা বলবো, একটা হচ্ছে তোমার ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। প্রথমে আমাকে এই জিনিসটা দেখতে হবে যে আমার কোনো মেডিসিন ওষুধ আমি নিচ্ছি কিনা, মানে মেডিসিন খাচ্ছি কিনা, আমার থাইরয়েড আছে কিনা। অনেক সময় দেখা যায় যাদের থাইরয়েড থাকে তাদের কিন্তু অনেক চুল ঝরে, মানে ইন্টারনাল কোনো প্রবলেম আছে কিনা সেটা আগে চেক করতে হবে। দেন দেখা গেলো যে না, আমার তো এমন কোনো ধরনের প্রবলেম নেই বা আমি কোনো মেডিসিনও নিচ্ছি না, তারপরেও আমার চুল ঝরছে। সেকেন্ড টাইম আমাদের দেখতে হবে যে আমাদের হেয়ারে ড্যান্ড্রফ আছে কিনা, যেটা আমরা বলি খুশকি। সেটা হচ্ছে তোমার উইন্টারে বেশি হয়, উইন্টার তোমার গরমের দিন শীতের দিন দোনো টাইমেই কিন্তু থাকে, সেটা আমরা দেখতে পারি না। শীতের সময় কি হয়, সেটা তোমার ড্যান্ড্রফটা ভিজিবল হয়ে যায়, সেটা চোখে ধরা পড়ে, কিন্তু গরমের কালে সেটা পড়ে না। কিন্তু যাদের ড্যান্ড্রফ আছে সেটা আমরা যদি মনে করি, দেখো নর্মালি যখন আমি দেখবো যে আমার হেয়ারে অনেক ড্যান্ড্রফ, তখন আমি বুঝে যাবো যে আমার এই হেয়ার ফলটা ড্যান্ড্রফ থেকে হচ্ছে। আচ্ছা, দেন আমি তখন কি করব, আমার ড্যান্ড্রফটাকে আগে রিমুভ করতে হবে। যখন আমার ড্যান্ড্রফটা স্ক্যাল্প আমার একদম ক্লিয়ার হয়ে যাবে, ড্যান্ড্রফ রিমুভ হয়ে যাবে, তখন আমার হেয়ার ফল এমনিতেই কমে যাবে। আচ্ছা, সেজন্য কি ঘরোয়া পদ্ধতি? সেটাও আমি বলছি। আরেকটা ব্যাপার হচ্ছে জল। জলের থেকেও কিন্তু এখন হচ্ছে গিয়ে বেশিরভাগ দেখা যায় যে 100-র মধ্যে তোমার 98% মানুষের হচ্ছে হেয়ার ফল হচ্ছে। এর মধ্যে কিছু পার্সেন্ট হচ্ছে তোমার এক্সটার্নাল, কিছু পার্সেন্ট থাকছে তোমার ইন্টারনাল। তো সেই ক্ষেত্রে জলেরও একটা বড় একটা ব্যাপার আছে, জলের থেকেও অনেক সময় চুল ঝরে। তো যেটা হচ্ছে ড্যান্ড্রফের যে বিষয়টা বলে, সেটার জন্য আমরা ঘরোয়া পদ্ধতিতে কি করতে পারি, সেটার জন্য আমি একটা টিপস দেব যে মেথি, যে মেথিটা থাকে সেটাকে হচ্ছে রাত্রের বেলা সেই মেথিটাকে ভিজিয়ে রাখা। দেখবে পরের দিন সকালবেলা উঠে সেই মেথিটার জলটা একদম হলুদ হয়ে গেছে। সেই জলটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে সেটাতে দুটো তেজপাতা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেওয়া। এটাকে তুমি তেলের সঙ্গে মিশিয়ে, নর্মাল যে কোকোনাট অয়েল থাকে, নারকেল তেল, সেটার সঙ্গে মিশিয়ে যদি তুমি সপ্তাহ 2 দিন 3 দিন শুধু স্ক্যাল্প ম্যাসাজ করবে, স্ক্যাল্প ম্যাসাজ করলে দেখবে অনেকটাই, মানে 50-60% ড্যান্ড্রফ তোমার কমে যাবে। এটা যদি ঘরোয়া পদ্ধতিতে সপ্তাহে 3 দিন বা 4 দিন করে ডেফিনেটলি কমবে। আর আরেকটা যেটা বর্ষাকালে তোমার ত্বকেরও একটা বিষয় থাকে, তো বিভিন্ন সিজনে যেটা বলছিলাম বিভিন্ন রকম ত্বকের যত্ন, তো বর্ষার ক্ষেত্রে কি ধরনের যত্ন নিতে হবে? বর্ষার ক্ষেত্রে মানে ইন জেনারেল সবার ক্ষেত্রেই বলছি, নরমালি হচ্ছে যে কোনো মানুষেরই, আমরা যেরকম ধরো আমরা বাঁচতে গেলে আমাদের ভাত খেতে হয়, সেম ভাবে কিন্তু আমাদের স্কিনটারও কিন্তু খাওয়া আছে। সেটা হয়তো আমরা যেটা খাই সেটাকে আমরা ভাত বলি, মাছ বলি, মাংস বলি। তো আমাদের স্কিনের যে খাবারটা সেটা হচ্ছে সানস্ক্রিন, ময়শ্চারাইজার, ক্লিন আপ, টোনার, এগুলি হচ্ছে আমাদের স্কিনের খাবার, বেসিক। একদম সাধারণ মানুষেরও সকালবেলা আমরা ঘুম থেকে উঠে আমাদের যে 4টা জিনিস আমাদেরকে করতেই হবে, যেটা আমাদের স্কিনকে সবসময় ভালো রাখবে, সেটা হচ্ছে খুব ভালো করে ফেসটাকে ওয়াশ করতে হবে। তারপর হচ্ছে কোনো একটা ভালো ময়শ্চারাইজার লাগাতে হবে। যদি তোমার স্কিনটা অয়েলি থাকে, প্রোনো স্কিন, অনেক পিম্পল, সেক্ষেত্রে তুমি কোনো একটা ঘরোয়া পদ্ধতিতে কোনো একটা টোনার ইউজ করতে পারো। টোনার ইউজ করার পরে হচ্ছে যেটা মাস্ট বি, ঘরোয়া পদ্ধতিতে টোনার মানে কি? ঘরোয়া পদ্ধতিতে টোনার হচ্ছে অল স্কিন টাইপ আমি বলে দিচ্ছি, যেটা সবাই ইউজ করতে পারবে। সেটা হচ্ছে তোমার শসা, কিউকাম্বার, ঠিক আছে? শসাকে ভালোভাবে পেস্ট করে, শসার যে রসটা আছে সেই রসটার সঙ্গে যে কোনো ধরনের লোশন, লাইট লোশন যেটা আমরা বডিতে ইউজ করি, ওই লোশনটাকে মিক্স করে দেবে। সঙ্গে হচ্ছে তোমার ছানা, এটা তুমি মিক্স করে দেবে। করে তুমি রেগুলার যদি সপ্তাহে 3 দিন করে এটা ইউজ করো, মানে জলটার সঙ্গে মিশিয়ে, ওই কুকুম্বারের যে জলটা বের হবে ওটার সঙ্গে মিশিয়ে যদি করো, দেখবে স্কিনে একটা আলাদা ন্যাচারাল গ্লো চলে আসে। এটা যারা প্রোনো স্কিন, যাদের পিম্পল আছে তারাও ইউজ করতে পারবে, যাদের স্কিন ড্রাই আছে তারাও কিন্তু ইউজ করতে পারবে। ছানার ব্যাপারটা একেবারেই নতুন শোনা, মানে ছানাটা এতটাই মানে স্কিনের জন্য একদম এতটাই ভালো। আচ্ছা, তো সেটা করতে পারো। আর কমন কিছু জিনিস আছে যেরকম সিজন ওয়াইজ পাওয়া যায়, যেরকম হচ্ছে অরেঞ্জ। অরেঞ্জটা আমরা খেয়ে কিন্তু খোসাটা অনেকে ফেলে দিই। এই অরেঞ্জের খোসায়ও কিন্তু আমাদের স্কিনকে অনেকটাই সৌন্দর্য করে। তেমনি ভাবে কলাও বোধহয় রয়েছে, কলার খোসা, মানে
কিছু কিছু জিনিস আছে যেগুলি আমরা খাওয়ার পর ছুঁড়ে ফেলে দিই, কিন্তু ওইগুলি হচ্ছে আমাদের স্কিনের একদম মানে কি বলে এটাকে, এত বেনিফিট থাকে এগুলিতে, যেগুলি হচ্ছে ঘরোয়া রেমেডিতে যখন আমরা ইউজ করি তখন যারা করবে তারা বুঝতে পারবে যেগুলির কি উপকারিতা। আচ্ছা, ঘরোয়া পদ্ধতি ক্লিনজিংটা আমরা কি করে করতে পারি? ক্লিনজিং হচ্ছে দেখো রাইস যেই থাকে, রাইস ওয়াটার, ধরো রাইস ওয়াটারও নেই, রাইস রাত্রেবেলা ভিজিয়ে রাখবে, নর্মাল যে রাইসটা থাকে ওটা ভিজিয়ে রাখবে, সেটা হচ্ছে তোমার সিদ্ধ রাইস হলে হবে না। আচ্ছা, রাইসটা ভেজাবো মানে রাইস ভেজাবে, চাল, হ্যাঁ চালটা কিন্তু আবার সিদ্ধ হলে হবে না, ঠিক আছে? একটা চাল পাওয়া যায় সিদ্ধ, আতপ চাল বলে, ওই চালটা রাত্রেবেলা ভিজিয়ে রাখবে, ওটাকে ভিজিয়ে রেখে পরের দিন হচ্ছে ওটাকে ভালো করে গ্ল্যান্ড করে দেবে, গ্ল্যান্ড করে ওটার সঙ্গে তুমি 1-2 চামচ মধু বা দুধ মিক্স করতে পারো। আমি বলবো যে এর থেকে অসাধারণ ক্লিনজার আর কিছুই হতে পারে না। আচ্ছা, হ্যাঁ, তো ওই রাইসের যে তোমার ক্লিনজারটা, এটা যদি সপ্তাহে তুমি 2 দিন বা 3 দিন করো, তুমি নিজেই বুঝতে পারো স্কিনে কিরকম একটা গ্লো আসে। আচ্ছা, ওটা করা যায়, ওটা দিয়ে ক্লিনজিং করে তারপর ধরো তুমি টোনার ইউজ করলা, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সানস্ক্রিন। আচ্ছা, এটা হচ্ছে খুবই একটা ম্যান্ডেটরি, এটা করতেই হয়। দেখবে এখন তোমার 80 থেকে 85% মানে মহিলাদের কি প্রবলেম, একটাই প্রবলেম, সেটা হচ্ছে হাই পিগমেন্টেশন। পিগমেন্টেশনটা হচ্ছে তোমার একদম স্কিনের ভেতর দিক থেকে হয়। এটা কি কেন হয়? এটার একমাত্র কারণ হচ্ছে সানস্ক্রিন। আচ্ছা, যারা হচ্ছে কোনো এক সময় সানস্ক্রিন ইউজ করেনি তাদেরই কিন্তু এই পিগমেন্টেশনটা আসে। যারা হচ্ছে রেগুলার দেখবে অনেক ছোটবেলা থেকে সানস্ক্রিন কন্টিনিউ তোমার স্কিনের যে ব্যাপারটা খুব প্রপারভাবে করছে, তাদের কিন্তু পিগমেন্টেশন অনেক দেরিতে আসে। এখানে একটা এসপিএফ এর ব্যাপারও রয়েছে। এসপিএফ তো লাগবেই লাগবে। এবার তুমি যদি কোথাও মেকআপও করতে যাবে তখন তোমার এসপিএফ ইউজ করতে লাগবে। আর এসপিএফ ইউজ করার বিষয়টা হচ্ছে যে নিয়মটা, সেটা হচ্ছে তোমার, আমরা কি করি, সকালবেলা ঘুম থেকে উঠে ক্লিন করে যা যা করার করে সানস্ক্রিন লাগিয়ে, যারা রেগুলারলি যায় লাগিয়ে বের হয়ে যায়, ভাবি যে আমরা একবার সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি বেশ হয়ে গেছে। সেটা কিন্তু নিয়ম না। সানস্ক্রিন কিন্তু হচ্ছে 2 ঘন্টা পর পর তোমাকে একবার সানস্ক্রিন ইউজ করতে হয়। আচ্ছা, হ্যাঁ, মানে যতক্ষণ সান থাকছে ততক্ষণ অবধি করতে হয়, আমাদের এটা ইউজ করতে হবে। সেটা করতে করতে একটা টাইম দেখবে রাত্র হয়ে গেছে, অনেকে ভাববে আমি এখন বাড়িতে চলে এসেছি ফ্রেশ হয়ে আমি এখন রান্না করব, তখন কিন্তু আর মানুষ সানস্ক্রিনের কথা ভাবে না। এটা সবচেয়ে বড় ভুল। আমরা কিন্তু যখন রান্না করতে যাব তখনও আমি সবার মানে শ্রোতাদের উদ্দেশ্যেও বলবো যে এইটা অনেকেই জানে না যে রান্না করার সময়ও যে আমাদের যে রান্নার যে রেটা, সেটাও কিন্তু আমাদের স্কিনকে ডিহাইড্রেট করে। রাতে তুমি ধরো যে কোনো ধরনের কোনো নাইট রেমেডিস তুমি ইউজ করছো বা কোনো ব্র্যান্ড প্রোডাক্ট তুমি ইউজ করছো হোয়াটএভার, কিন্তু তুমি যদি এর আগে সানস্ক্রিনটা ইউজ করে নাও, ধরো তুমি রান্না করতে যাচ্ছ, সেই সময় যদি তুমি সানস্ক্রিনটা ইউজ করো, কি হবে, রান্নার যে একটা রে থাকে সেটা হচ্ছে স্কিনটাকে ডিহাইড্রেট করে দেয়, সেটা তুমি ওই জিনিসটা কন্ট্রোল করে নেবে। আচ্ছা, তুমি ইউজ করলে নিজেই বুঝতে পারবে যে রান্নার পরে যে একটা গরম ভাব স্কিনটাকে ডিহাইড্রেট একটা হিটের মতো বের হয়, সেটা দেখবে তোমার আর হবে না। আচ্ছা, এই যে বিষয়গুলো বললে সেটা যে কোনো বয়সের ক্ষেত্রেই প্রযোজ্য। যে কোনো বয়স, এখনকার সময়ে তো ওয়ার্কিং ওমেন খুব বেশি, অনেকেই মানে কাজের জন্য বাইরে যাচ্ছে, তো তাদের ক্ষেত্রে লিপা অনেক সময় হয় কি আমরা একটু মেকআপে আসি, যে এই বিষয়গুলো তো ওরা অবশ্যই মানে ইউজ করবে, কিন্তু তারপরেও ধরো চটজলদি আমাকে সকালে বেরোতে হবে, আমি অফিসে যাচ্ছি, সেখানেও আমার মোটামুটি একটা ভালো হালকা হলো মেকআপের প্রয়োজন, তো সেই ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে কি বলবে? শুধু তাদের উদ্দেশ্যে তুমি বলেছো, আমি সবার উদ্দেশ্যে বলবো। বলার কারণ হচ্ছে দেখো 365 দিনের মধ্যে 200 দিনই ইনভিটেশন থাকবে। 200 দিন তো আর তোমার স্যালনে গিয়ে মেকআপ করাটা পসিবল হয় না। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের নিজস্ব একটা সেলফ মেকআপ, সেটা আমাদের জানা খুব বেশি দরকার। আর এটা খুব ইজি, যদি তুমি সেটা প্রপারলি করতে পারো, সেটা তো তোমার আর স্যালনে বা কোনো মেকআপ স্টুডিওতে যেতে হবে না। যদি তুমি প্রপারলি সিস্টেম ওয়াইজ যদি তুমি করো, সবচেয়ে প্রথমত হচ্ছে দেখবে অনেক সময় বলে যে আমরা যখন কোনো একটা মেকআপ স্টুডিও থেকে মেকআপ করি তখন মেকআপের গ্লোটা একরকম থাকে, যখন আমি বাড়ি থেকে ফেস মেকআপ করে যাই তখন গ্লোটা অন্যরকম হয়। তো ব্যাপার কিন্তু হচ্ছে সিস্টেমের, ওরা হচ্ছে সিস্টেম ওয়াইজ কাজ করছে আর আমরা হচ্ছি না বুঝে কাজ করছি। তো সেই ক্ষেত্রে আমাদের এটা বুঝে করতে হবে। যেরকম আমি তোমাকে বললাম যে প্রথমত হচ্ছে আমাদের যে জিনিসগুলি করতে হবে, যে আমাদের স্কিন যত ভালো থাকবে আমাদের মেকআপ তত ফ্লোলেস হবে। তো সেটার ক্ষেত্রে প্রথম তো একটা স্কিন কেয়ার আমি তোমাদেরকে বলেই দিলাম। তো এবার ধরো তুমি কোথাও যাবে, তোমাকে চটজলদি রেডি হতে হবে, তো সানস্ক্রিন অবধি তো তোমার করতেই হবে।
ক্লিন আপ, ময়শ্চারাইজিং। টোনারটা তুমি স্কিপ করতে পারো, কোনো ব্যাপার না, কিন্তু সানস্ক্রিন লাগাতেই হবে, ময়শ্চারাইজার তারপর সানস্ক্রিন। এটা এনি টাইম? এনি টাইম। মেকআপের ক্ষেত্রেও তোমার এটা করতে হবে, স্কিন কেয়ারের ক্ষেত্রেও তোমাকে এটা করতে হবে। এটাই আমরা করি না। আমরা কি করি, আমরা চট জলদি রেডি হওয়ার জন্য কি করি, যে আমি এখন বিয়ে বাড়িতে যাবো, মুখটা ওয়াশ করি, ফাউন্ডেশন লাগিয়ে দিই। সেই ফাউন্ডেশন তো ফিক্স হবে না মুখে, সেই তুমি যে গ্লোটা চাইছো সেই গ্লোটা তুমি পাবে না, কারণ তুমি সেই প্রপার ভাবে তোমার স্কিনটাকে রেডি করোনি। যে কোনো জিনিস করতে হলে আমাদের কি হয়, আমরা যখনই ধরো আমরা একটা আজকে প্রোগ্রামে বসেছি, এর আগে প্রোগ্রামটাকে রেডি করতে হয়েছে, সেম ভাবে আমরা যখন মেকআপ করব তখনও আমাদের ফেসটাকে রেডি করতে হবে মেকআপটাকে অ্যাকসেপ্ট করার জন্য। তো সেই ক্ষেত্রে তুমি যখন দেখবে প্রপার একটা ক্লিনজিং করবে, ময়শ্চারাইজারটা ইউজ করবে, সানস্ক্রিনটা ইউজ করবে, দেন তখন যখন তুমি একটা যে কোনো ধরো কোনো একটা প্রাইমার ইউজ করলে, ধরো তুমি প্রাইমার ইউজ না করলে কোনো একটা সিরাম ইউজ করতে পারো, একটা সিরাম ইউজ করে করার পর তুমি আজকে আমি যেভাবে বলছি, এটা যদি যারা দেখছে তারা যদি ওইরকম ভাবে করে সিরামটা ইউজ করার পর, বা ধরো কোনো প্রাইমারটা ইউজ করার পর যখন ফাউন্ডেশন, আর যদি রেগুলার ওয়েতে মেকআপ হয়, দেন আমি সাজেস্ট করব মানে সিসি বা বিবি, কোনো লাইট সিসি বা বিবি ইউজ করলে ভালো, বেটার। কারণ প্রত্যেকদিন ফাউন্ডেশন ইউজ করাটা আমি বেশি একটা ভালো মনে করি না স্কিনের জন্য এফেক্টেবল। কারণ তুমি যখন কোনো একটা ফাউন্ডেশন কিনতে যাবে, অবশ্যই তুমি এটা স্মার্ট প্রুফ বা এটা ওয়াটার প্রুফ কিনা দেখেই কিনবে। তো ওই প্রোডাক্টে কিন্তু কেমিক্যাল দেওয়া থাকে, তো সেই কেমিক্যালটা যদি তুমি ডেইলি ইউজ করো, সেটা তোমার স্কিনের ক্ষেত্রে কিন্তু হার্মফুল। সে অ্যাজ আ মেকআপ আর্টিস্ট আমি বলছি, এটা কিন্তু হার্মফুল। তুমি বছরে একবার, 6 মাসে একবার, 3 মাসে একবার করতে পারো, তুমি রেগুলার স্টুডিওতে যাবে রেগুলার, সেক্ষেত্রে আমি বলবো যে ফাউন্ডেশনটা রেগুলার ইউজ করাটা ঠিক না। সেক্ষেত্রে তুমি বিবি ইউজ করতে পারো, একটা নর্মাল একটা ফ্লোলেস একটা লুক দেবে। তুমি সেই ক্ষেত্রে সিসি ইউজ করতে পারো, দেখবে তোমার ফাউন্ডেশন ইউজ করে যে লুকটা তুমি পাওনি, প্রপার স্কিনটাকে রেডি করে যখন তুমি একটা সিসি বা বিবি ইউজ করবে, সেই লুকটা তুমি পেয়ে যাবে। আচ্ছা, মানে রেগুলারের ক্ষেত্রে কি এইটুকুন পর্যন্ত? এইটুকুন পর্যন্ত না। এবার ধরো হচ্ছে যে কোনো একজন যে আমার সিসিটা লাগিয়ে আমার হচ্ছে না, আমার এর থেকে আরেকটু বেটার লাগবে, তো সেই ক্ষেত্রে তুমি কোনো ফাউন্ডেশন ইউজ করতে পারো। প্রথমে হচ্ছে তোমার ময়শ্চারাইজার ইউজ করার পরে তুমি একটা দেন প্রাইমার ইউজ করলে, ইউজ করার পর তুমি ফাউন্ডেশনটাকে দেখো, আই মেকআপ, লিপস্টিক এগুলি তুমি চট করে লাগিয়ে নিতে পারবে। আই মেকআপ তুমি 1 ঘন্টা 2 ঘন্টা লাগিয়ে করো, কোনো ব্যাপার না, কিন্তু তোমার যে মেকআপের যে সেটআপটা, এটাই তোমাকে একটু টাইম নিয়ে করতে হবে। কারণ এটা তুমি যত সুন্দর আই মেকআপই করো না কেন, যত সুন্দর লিপস্টিকই পরো না কেন, তোমার মেকআপটা যদি অক্সিডাইজ হয়ে যায়, ঘেমে গলে পড়ে যায়, তাহলে তো তোমার আই মেকআপ আর লিপস্টিকের কোনো মূল্য রইল না। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, যেটা হচ্ছে সবচেয়ে বেশি প্রায়োরিটি আমাদের দিতে হবে ব্ল্যান্ডিং এর দিকে। আমরা যখন ফাউন্ডেশনটা ইউজ করব, আমরা নর্মাল ক্ষেত্রে এটাই আমরা ভুল করে থাকি, যে আমরা খুব মানে তাড়াহুড়োতে আমরা ফাউন্ডেশন হাত দিয়ে লাগিয়ে আমরা চলে যাই। তো সেতে কি হয়, মেকআপটা ভালোভাবে বসে না। তো সেই ক্ষেত্রে অনেকটা সময় দেখা যায় যে মেকআপটা অক্সিডাইজ হয়ে যায়। তো প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলবো যে অবশ্যই ব্লেন্ডার ইউজ করা খুব বেশি দরকার। যখন আমরা ফাউন্ডেশন ইউজ করব, কোনোদিনও হাতে ইউজ করব না, হ্যান্ডে ইউজ করা যাবে না। খুব ভালোভাবে সফট ব্লেন্ডার, যেটা এটাকে একটু ভিজিয়ে, একটু জলে ভিজিয়ে, হ্যাঁ, তারপর এটাকে ভালো করে, মানে এটাকে ড্রাইটা ইউজ করব না, ড্রাই করব না, একটু জলে ভিজিয়ে তারপর এটাকে ভালোভাবে একটু মুছে, তারপর যখন তুমি হালকা হালকা ভাবে ব্লেন্ড করতে থাকবে, দেখবে স্কিনে এমনিতে একটা গ্লো চলে আসে। এই প্রপার জিনিসগুলি আমরা করি না, আমরা চট করে হাতের মধ্যে নিয়ে তারপর লাগিয়ে বেসিক্যালি যেটা হয় এটা করি। তো ওটা করতে আমাদের কয় মিনিট ধরো আমাদের এটা করতে যদি 2 মিনিট লাগে, ব্লেন্ডার দিয়ে করতে আমাদের 5 মিনিট লাগবে। 3 মিনিট সময় যদি আমরা ওখানে বেশি দেই, আমাদের মেকআপটা কিন্তু ফ্লোলেস হবে, প্লাস অক্সিডাইজ হবে না। একটা সময় গিয়ে তুমি প্রোগ্রামে বসতে বা যে কোনো জায়গায় গিয়ে দেখলে যে 1 ঘন্টাও গেল না, মেকআপটা অক্সিডাইজ হয়ে গেল। এটার কারণ হচ্ছে মানে আমরা সেই স্টেপগুলো ফলো করে আসি না। হ্যাঁ, সেটা করতে হবে। ধরো তুমি ভালোভাবে ব্লেন্ড করার পরে ভালোভাবে হচ্ছে পাউডার বেকিং করতে হবে। পাউডার বেকিংটা হচ্ছে প্রোডাক্টটাকে সেট করে, তুমি যে ফাউন্ডেশনটা ইউজ করেছো বা যেই বিবিটা ইউজ করেছো বা সিসি যাই হোক, ওটাকে কি করে, ওটাকে ফিক্স করে, সেট করে। তো পাউডার বেকিং আমরা নর্মালি যেরকম ভাবে করি সেরকম ভাবে করতে পারো। আর এটাকে আরেকটু ফ্লোলেস করার জন্য পাউডার বেকিং করার পরে এটার উপরে কোনো একটা ভালো কম্প্যাক্ট ইউজ করতে পারো। সেটা কি হবে, একদম লং লাস্টিং হয়ে যাবে। 18 আওয়ার্স, 18 ঘন্টা অবধি তোমার মেকআপটা একদম সেট থাকবে।
ধরো তুমি কোনো একটা কম্প্যাক্ট ইউজ করলে, দেন কম্প্যাক্ট ইউজ করার পরে কেউ যদি চায় একটু কন্ট্রোল করবে, সেটা তুমি কন্ট্রোল করতে পারো। কন্ট্রোল করার পর যারা হচ্ছে একটু মোটা তাদের ক্ষেত্রে আমি বলবো একটু ভি শেপ কন্ট্রোল করলে লুকটা একটু সুন্দর লাগবে। আর যারা হচ্ছে এমনিতে স্লিম তাদেরকে বলবো ব্লাশটা একটু বেশি ইউজ করার জন্য। তো যাদের যার যার অ্যাকর্ডিং টু ফেস, যাদের কন্ট্রোল করার প্রয়োজন সেটা করবে, যাদের ব্লাশ দেওয়ার প্রয়োজন সেটা করবে। ব্লাশ দেওয়ার পরে হচ্ছে দেন আমরা থার্ড যেটা করব সেটা হচ্ছে আইব্রোস। আইব্রোসটাকে হচ্ছে অনেকে কি করে, আইব্রোস যখন করে তখন হচ্ছে ব্ল্যাক দিয়ে করে নেয়, সেটা কি হয় অনেক সময় আর্টিফিশিয়াল মনে হয়। তো আইব্রোসের কিন্তু যে পমেডগুলি থাকে সেটারও কিন্তু কালার ভ্যারিয়েন্ট থাকে। তো আমি বলবো সবার ক্ষেত্রে যে ব্রাউন কালারটা ইউজ করা খুব ভালো, কারণ ব্রাউনটা একদম ন্যাচারাল মনে হয়। সেটাও অনেকে জানে না, অনেকে ব্ল্যাক কালার আইব্রোস, আগে যেরকম আইব্রোস পেন্সিল পাওয়া যেত এখনো অনেকে সেই পেন্সিলটা ইউজ করে। তো পেন্সিলটা ইউজ করা ঠিক আছে ভালো, বাট এতদিন যারা পেন্সিল ইউজ করেছে এখন যদি ব্রাউন কালারটা ইউজ করে তাদের লুকটা আরো বেশি সুন্দর লাগবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে ব্রাউন কালারের পমেডটা আমি ইউজ করতে বলবো। তো ধরো আমার আইব্রোসটা যদি কমপ্লিট হয়ে যায়, হওয়ার পর দেন আমি আমার আই মেকআপ করব। আই মেকআপ হচ্ছে এমনই একটা জিনিস, যখন তুমি যেরকম শাড়ি পরবে বা যেরকম ওকেশনে যাবে, ধরো আমি এখন একটা ককটেল পার্টিতে যাচ্ছি, সেই ক্ষেত্রে হচ্ছে আমার আই মেকআপটা এক ধরনের থাকবে। আমি হচ্ছে একটা বিয়ে বাড়িতে যাচ্ছি, রিসেপশনে যাচ্ছি, লেহেঙ্গা পরেছি, সেই ক্ষেত্রে আমার আই মেকআপটা একরকম থাকবে। ধরো আমি এখন ধরো আমি কেউ মারা গেছে, এখন সেখানেও মানুষ মেকআপ করে যায়, সেই বাড়িতে যাচ্ছি সেটারও কিন্তু আই মেকআপ আছে, সেটার এক ধরনের থাকবে। তো ওভারঅল এমন একটা আই মেকআপ আমি বলে দিচ্ছি যেটা হচ্ছে ওভারঅল সব জায়গাতে যাবে, তুমি যে কোনো জায়গায় সেটা তোমার চলে যাবে। সেটা হচ্ছে খুবই সফট একটা কালার, ব্রাউন অ্যান্ড ব্ল্যাক, যেটা আমরা এখন হলিউডেও দেখে থাকি। যেটা হচ্ছে তোমার হালকা একটু ব্রাউন কালার দিয়ে, যেটা হচ্ছে চোখের যে তোমার মানে ইনার কর্নারটা থাকে সেটাতে একটু ব্ল্যাক দিয়ে যদি একটু স্মাচ করে দাও, লাইক সেমি স্মোকি, একদম একটা দেখতে একটা খুব একটা প্রমিনেন্ট একটা আই লুক দেয়। যাদের চোখ ছোট সেটাকেও বড় দেখাবে, যাদের বড় সেটা তো আরো সুন্দর লাগবে। একদম ইজি, ঘরে বসে করা যায়, একদম দেখতেও খুব সুন্দর ন্যাচারাল একটা লুক থাকবে, অ্যান্ড খুবই মানে ফ্লোলেস একটা আই মেকআপ। আচ্ছা, করতেও টাইম লাগে না, দেখতেও সুন্দর লাগে। সেটা করার পর তুমি হালকা করে একটু লাইনার পরলে, হালকা করে একটু কাজল পরলে, এবার তুমি ডে টাইমে বের হচ্ছ, লিপস্টিকের যে ব্যাপারটা সেটা হচ্ছে অনেক বড় ব্যাপার। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট বিষয়। আমরা প্রায় সময়ই বুঝি না কোন কালারটার সাথে কোনটা যাচ্ছে। লিপস্টিক, এই যে তুমি ধরো ইউজ করেছো গ্লসিটা, এটাও অনেক সময় আমরা বুঝতে পারি না যে কোন ড্রেসটার সাথে কি ধরনের লিপস্টিক। একদম একদম। তো লিপস্টিকটা যেটা তুমি বললে এটা একদম ঠিক, লিপস্টিকটা কিন্তু অনেক বড়, তোমার লুকটাকে চেঞ্জ করে দেবে, মানুষের মাইন্ড চেঞ্জ করে দেয় তোমার এক লিপস্টিকে। তো সেই ক্ষেত্রে আমি বলবো ধরো তুমি যখন ডে টাইমে তুমি কোনো জায়গাতে যাচ্ছ, তখন হচ্ছে আমরা কি করব, সব সময় একটু লাইট কালারটাকেই প্রেফার করি। আর যখন আমরা রাত্রে কোনো পার্টিতে যাব, কোনো ককটেল পার্টিতে যাব, বিয়ে বাড়িতে যাব, সেক্ষেত্রে আমরা কি করব, সবসময় একটু লাউড কালারটাই ইউজ করি, যেরকম ধরো রেড, তারপর হচ্ছে পিঙ্ক, ম্যারুন, এরকম টাইপের কালার, পার্পল, এরকম টাইপের কালার আমরা প্রেফার করি। কারণ হচ্ছে যে যখন তুমি কোনো বিয়ে বাড়িতে যাবে তখন অবশ্যই তুমি একটা গর্জিয়াস শাড়ি পরবে, অনেকগুলি গয়না পরবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আই মেকআপটা আমরা কি করি অ্যাজ এ মেকআপ আর্টিস্ট, আমরা যখন আই মেকআপ করি বা যখন বাড়িতেও কেউ করবে, আমাদের ড্রেস আপ গয়না যখন হ্যাভি হয়ে যাবে তখন আমাদের মেকআপটা কি করতে হবে, আইটা কি করতে হবে, ন্যাচারাল করতে হবে। কারণ আমাদের আইটাও যদি সেই বোল্ড একটা আই মেকআপ করে দিই তখন কিন্তু আর লুকটা হ্যাভি হয়ে যাবে, একটা ক্লামজি মনে আসবে, মানে ক্লামজি লাগবে, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবে সেরকম। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, আর যারা দেখছে তারা কি করবে, আইটা হচ্ছে সবসময় একটু সফট লুক রাখতে হবে, এখন সবাই এটা চাই। হ্যাঁ, সফট একটা লুক রাখবে। লিপস্টিকটা আমরা লাউড পরবো, আর স্পেশালি যখন আমরা ব্ল্যাক পরবো, যেরকম এখন তুমি ব্ল্যাকের সঙ্গে রেড পরেছো, এটা তো একদম ওয়াও কম্বিনেশন। মানে যখন আমরা ব্ল্যাক পরবো অবশ্যই আমি প্রেফার করব রেড কালার লিপস্টিক পরার জন্য, খুবই ভালো মানায় ব্ল্যাকের সঙ্গে। আর যখন কোনো অনেক সময় দেখা যায় যে রেড শাড়ি পরেছে রেড কালার লিপস্টিক, সেটা আমি বলবো যে না, আমি আমার তরফ থেকে আমি বলবো যে যখন কোনো লাউড কালারের শাড়ি বা কিছু থাকে তখন একটু সফট কালারের লিপস্টিক পরাই ভালো, সে রাত্রে হোক বা দিন হোক। হ্যাঁ, কারণ সব দিকেই যাতে চোখটা যায়, যে তোমার লিপস্টিকের দিকেও গেল, শাড়ির দিকে গেল, গয়নার দিকে গেল, চোখের দিকে গেল, ওইরকম আর কি। ওইরকম লিপা, বিয়ের কথা যখন উঠে আসলো তখন একটা প্রশ্ন, যে বিয়ে বাড়ির যে সাজ, বিয়ের কনেদের যে সাজ, সেটা কিন্তু অনেক আগে আমাদের মা ঠাকুমা তো বলবো না, মানে মাদের ক্ষেত্রেই হয়তো আমরা যেটা শুনেছি এক ধরনের মেকআপ ছিল।
এখন মাঝখানে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, কিন্তু এই সময় আবার কিন্তু আমরা পুরনো বিষয়গুলো উঠে আসতে কিছুটা দেখছি কেন, এবং মানে এই বিষয়টা নিয়ে একটু বলো। একদম তুমি ঠিক বলেছো যে আমরা আগের দিনের যে মেকআপগুলি দেখেছি সিম্পল হচ্ছে কুমকুম পাউডার কাজল দিয়ে মেকআপ হতো, চোখগুলি একদম ভাসা ভাসা টানা টানা কাজল থাকতো, সিনেমাতে দেখেছি ওরকম টাইপের একটা লুক থাকতো, বড় বড় চোখ, কাজল টানা টানা কাজল, তারপর হচ্ছে চোখের ওপরে কোনো মেকআপ নেই, একদম সিম্পল নিউড একটা কালার, তারপর চন্দন দিয়ে হচ্ছে খুব সুন্দর করে কলকা করা, এগুলি কিন্তু একটা টাইম বাঙালিয়ানা শাড়ি, তো এটা আমরা একটা টাইম দেখেছি। কিন্তু মাঝখানে কিন্তু এই জিনিসটা হারিয়ে গিয়েছিল, বাট একটা মানে কথাই আছে না ওল্ড ইজ গোল্ড, সেটা কিন্তু আবারও ফিরে এসছে। সেই আগের দিনে তোমার সেই সাবেকিয়ানা কলকা, সেই তোমার রেড শাড়ি, তারপর রেড লিপস্টিক, সেই চোখে টানা টানা কাজল, এগুলো কিন্তু আবারও রিপিট করছে। তো সেটার কারণ হচ্ছে যে এখন মানুষ কি চাইছে জানো, যে ওভার মেকআপ কেউ চায় না, মানুষ চায় আমি মেকআপ করব, মেকআপ নো মেকআপ, মানে মেকআপ চাই কিন্তু নো মেকআপ, একটু নিউড নিউড ব্যাপারটা এখন চলে এসেছে। এখন সেই আগের মতো চোখের উপরে গ্লিটার, সেই তোমার এরকম আর এখন কোনো কেউই চায় না, সবাই চায় একটু সিম্পল হোক বাট দেখতে সুন্দর লাগুক, সেই জিনিসটা কিন্তু আগের দিনই ছিল। মানে তোমরা যাদের মেকআপ করাচ্ছো বা কোনেরা তোমাদের এখানে আসছে সাজতে, তাদের ডিমান্ডটাই এখন সেই ধরনের আছে। একটা টাইম ছিল এসে বলতো যে আই মেকআপটা খুব গর্জিয়াস করতে হবে, কিন্তু এখন আর সেই ব্যাপারটা নেই। এখন বলে যে আমাকে একদম পুরো সাবেকিয়ানা একটা বউ সাজিয়ে দাও, দেখতে যাতে আমাকে একদম মিষ্টি লক্ষ্মীর মতো লাগে। তো সেই জিনিসটা কিন্তু চলে এসেছে, টোটালি হচ্ছে ডিমান্ডের উপরে, আর আসলে দেখতেও ভালো লাগে। এই যে তোমার চোখে টানা কাজল, তারপর হচ্ছে লাল শাড়ি, সাবেকিয়ানা কলকা, এগুলি দেখতেও ভালো লাগে। মাঝখানে তো তোমার এরকম হয়েছিল যে অ্যাডভান্স হেয়ার স্টাইল খুব বেশি চলেছে, কিন্তু আবার সে আগের দিনের মাঝখানে সীতা করে সেই পেতে, মানে আমরা আগের দিনে বলতো যে চাটি পাতার মতো মাথা, সেটা আবারও ফিরে এসেছে। এখন প্রত্যেকটা ব্রাইড চাই এরকম ভাবে সাজতে, আর এটার কারণ হচ্ছে সবাই একটু ন্যাচারালের দিকে চলে আসছে। যত ন্যাচারালটা মানে চলে আসছে তত মেকআপটা কমে যাচ্ছে, তো এটাই ব্যাপার আর কি। যাই হোক, এই ধরনের মানে ওই যে যেটা বললে তুমি ওল্ড ইজ গোল্ড, সবগুলো মানে ফিরে সব আবার রিপিট আসছে, সব আসছে। আচ্ছা লিপা, আমরা তো অনেকটা সময় এগিয়ে গেছি, প্রশ্ন তো মনের মধ্যে অনেকগুলো রয়েছে, কোনটা করব কোনটা না এখন ভাবছি। তো যাই হোক, আরেকটা ছোট্ট বিষয় যে ইন্ডিয়ান সাজ এবং ওয়েস্টার্ন সাজ, এই বিষয়গুলো রয়েছে। এই ক্ষেত্রে চুলের একটা বিশেষ ব্যাপার চলে আসছে, সেটা মানে কিভাবে বুঝবো যে ওয়েস্টার্নের সাথে আমার এই হেয়ার স্টাইলটা আমাকে বেশি যাবে, সেটা এটা হাইটেরও একটা ব্যাপার রয়েছে। সেই আমি বলি তোমাকে, ইন্ডিয়ান আর ওয়েস্টার্ন যে ব্যাপারটা, ওয়েস্টার্ন ধরো তুমি কোনো ওয়েস্টার্ন ড্রেস পরলে, হ্যাঁ কোনো একটা ওয়েস্টার্ন ড্রেস পরলে, তো ওয়েস্টার্ন মানে হচ্ছে কি বিদেশি মেকআপ, বিদেশি সাজ। তো এবার ওয়েস্টার্ন যখন পরবে, ওয়েস্টার্ন যারা বাইরের বা যারা হলিউডে আছে, তারা কি করে দেখবে, তারা এত ক্ল্যামজি বাঙালিদের মতো এত মানে হেভি হেয়ারস্টাইল করে না, এদের একদম সিম্পল হেয়ারস্টাইল থাকে, হয়তো বা সফট কার্ল থাকে, আউট কার্লস থাকে, নয়তো বা একদম প্লেন স্ট্রেট থাকে, নয়তো বা একদম তোমার হাই বান থাকে, একদম চুল একদম স্লিক করে ওপর দিকে বান। দেখবে হলিউডের যে মডেলসগুলিরা বা যে অ্যাক্ট্রেসরা আছে সবাই কিন্তু ওইরকম ভাবেই থাকে। তো এই জিনিসটা যখন আমাদের এখন যেহেতু আমাদের উপরে সেই প্রভাবটা পড়েছে যে ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যখনই আমরা কোনো ওয়েস্টার্ন ড্রেস পরবো সেক্ষেত্রে আমরা আউটকার্লস করতে পারি খুব ইজিলি। যারা ঘরে মেকআপ করে ঘরে বসে করতে চাই, কার্লার্স দিয়ে খুব সুন্দর করে আউটকার্লসটা করা যায়, মানে লুকটা একটু ডিফারেন্ট থাকে, ভালো লাগে। কারণ তুমি যখন একটা জিন্স টপ পরবে তখন কিন্তু তোমার একটা হাই মানে একটা তুমি সাবেকিয়ানা একটা খোপা করবে, সেটা কিন্তু সেটা যাবে না। সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, হয়তো বা প্লেন স্ট্রেট করতে হবে, নয়তো বা সিল্ক বান করতে হবে, নয়তো বা আউটকার্লস করতে হবে ওয়েস্টার্নের ক্ষেত্রে। আর ধরো তুমি এখন একটা শাড়ি পরেছো, হ্যাঁ কোনো একটা আশীর্বাদে যাবে, কোনো একটা বিয়ে বাড়িতে যাবে, তো অবশ্যই তুমি একটা ইন্ডিয়ান কস্টিউম পরেছো, একটা কাঞ্চিবরণ পরেছো বা একটা বেনারসি পরেছো বা যাই পরেছো, সেটার সঙ্গে কিন্তু আবার তোমার আউটকাস্ট যাবে না। সেটার সঙ্গে তুমি সিম্পলভাবে একটা ছোটো মোটো খোপা বা নর্মালি তুমি চুলটাকে হালকা ক্রিম্পিং করে সাইড করে খোপা, সাইড বান, মিডল বান, এগুলি করতে পারো। কি হয়, লুকটার সাথে যায়, ভালো লাগে। আর তুমি যেটা বলে কিভাবে বুঝবো যে কোনটার সঙ্গে কি করব, সেক্ষেত্রে আমি বলবো যে অ্যাডভান্স যে হেয়ারস্টাইলগুলি আছে সেটা তো বাড়িতে বসে করা পসিবল না। যেটা সিম্পলি ইজিলি করা যায় সেটা হচ্ছে সফট কার্ল। সফট কার্লটা হচ্ছে যে কোনো ওয়েস্টার্ন ড্রেসের লগে চলে যাবে। আচ্ছা আচ্ছা,
সফট কাল করে নেবে, দেখবে লুকটাই চেঞ্জ হয়ে যাবে। এবার তুমি লেহেঙ্গা পরো বা তুমি গাউন পরো বা তুমি কোনো একটা শারারা পরো, হ্যাঁ সবকিছুর লগে চলে যাবে। আর ধরো তুমি কোনো একটা বেঙ্গলি বা একটা ট্র্যাডিশনাল একটা কোনো মেকআপ করছো বা ট্র্যাডিশনাল ড্রেস আপ করছো, সেক্ষেত্রে আমি বলবো যে লয়ার যে বানটা হয় একদম নিচা করে চুলের ছোট্ট একটা খোপা দিয়ে হালকা একটু গাজরা লাগিয়ে দাও, সেটাতে একদম পারফেক্ট একটা ইন্ডিয়ান লুক চলে আসে। যা যা বলছো সবকিছু একদম চোখের সামনে ভাসছে। তো যাই হোক, যেটা বলছিলাম, প্রশ্ন অনেকগুলো রয়েছে কিন্তু সময়টা ফুরিয়ে গেল। আরো একবার, আরো একদিন, আরো হবে অবশ্য। তোমাকে অনেক অনেক ধন্যবাদ লিপা, এত কিছু, এত সুন্দর সুন্দর মানে আমাদের পয়েন্টগুলো আমাদের জানানোর জন্য। দর্শক বন্ধুরা তো অবশ্যই শুনছিলেন এবং ভালো তো অবশ্যই লাগছিল, এই কথা বলতেই পারি আমরা। বন্ধুরা, আজকে আমরা জানলাম কিভাবে আমাদের ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম, মেকআপ, সৌন্দর্যকে ধরে রাখার বিষয়গুলো। আমরা আশা করব আপনারাও এই বিষয়গুলোকে ফলো করবেন এবং এভাবেই নিজেদেরকে সুন্দর থেকে আরো সুন্দরতর করে তোলবার প্রয়াস করবেন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।